আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবারও আমরা ক্লাসে চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কারো নাম নিচ্ছি না। একজনের নাম নিলে সবাই বলবে ভাই আমার নাম নেন, আমার নাম নেন। হ্যাঁ? যে কারণে কারো নাম নিচ্ছি না। কি অবস্থা সবার তোমাদের? আজকে একটু আমার সর্দি লাগছে। সিজন চেঞ্জ হচ্ছে না? যে কারণে একটু গলাটাও ভারী। হ্যাঁ? সো তোমরাও একটু সাবধানে থাকবা যেহেতু আ সিজনটা চেঞ্জ হচ্ছে। সো এই সিজনটা কিন্তু খুব ক্রিটিক্যাল। একটু সাবধানে থাকবা। গরম পানি খাবা বেশি, বেশি। যাতে সমস্যা না হয়। কারণ শরীর স্বাস্থ্য সুস্থ রাখা কিন্তু খুবই জরুরি। হুম? মানে পড়াশোনা তো হবেই, পড়াশোনা তো করবাই। বাট তোমার যদি শরীর স্বাস্থ্য সুস্থ না থাকে তাহলে কিন্তু পড়াশোনা করে খুব একটা কুলাতে পারবে না। সো যখন তোমার ওই পড়াশোনা করার এনার্জিটা থাকবে, তখনই কিন্তু তুমি ভালো করে পড়াশোনা করতে পারবা। বুঝলা? সো অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যটা মেইনটেইন করবা। তোমরা বাসায় থাকো তো, তোমাদের খুব একটা পেইন নাই। এই ধরো মনে করো আমি হলে থাকি। কখন খাই, কখন খাই না। ভাইয়া আপনার বাসা কি গমস্তাপুর? হ্যাঁ, আমার বাসা গমস্তাপুরে চাঁপাইনবাবগঞ্জ। সবাই রেডি তোমরা? এদিকেও শীত পড়ে গিয়েছে অলমোস্ট। আমার অলরেডি ঠান্ডা লাগতেছে আরকি। এই কিছুদিন পর থেকে আমরা হুডি পরে ক্লাস নেওয়া শুরু করব। ঠিক আছে? ওকে। হোমওয়ার্ক অ্যাপ্রুভ হয় নাই না? আচ্ছা ঠিক আছে আমি দেখব। আচ্ছা আমরা কোথায় শেষ করেছিলাম মনে আছে? হ্যাঁ ৩ নাম্বার ক্লাস করি নাই। এটা কি করতে পারবো? করে দেখো পারো কিনা। বাট ৩ নাম্বার ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ ছিল। আমরা চার্লসের সূত্র শিখেছিলাম সেখানে। আচ্ছা হোমওয়ার্ক করে দিব সমস্যা নাই। হোমওয়ার্ক আজকে না। আজকে আমরা পড়বো। আমাদের যখন চার্লসের সূত্রটা আর গেলুসাকের সূত্র সব মিলাই শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে আমরা একসাথে সব মানে নেক্সট ক্লাসটা শুধু আমরা প্রবলেম সলভিংই করব। ঠিক আছে? আগে থিওরিগুলো আমরা ভালোমতো বুঝে ফেলি। দেন আমরা ম্যাথ করতে থাকবো আস্তে, আস্তে। সো আমরা চার্লসের সূত্র আগের দিন পড়েছিলাম, তাই না? এবং এক্সপেরিমেন্টাল সহ দেখেছিলাম। হ্যাঁ? ওকে। সো চার্লসের সূত্র সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী আমরা দেখব। গেল-উসাকের সূত্রটা দেখব। তারপরে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র আমরা দেখব। বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র। এবং এরপরে আরো অনেক সূত্র আছে, বুঝছো? মানে এই চ্যাপ্টারটা খালি আমরা একেকজন একেক কথা বলে গিয়েছে, ওই সূত্রগুলো নিয়েই কাজে লাগাবো। বুঝলা? ঘূর্ণিঝড় তো পড়ালেন না। আরে ঘূর্ণিঝড় পড়াবো। ওইগুলো কোনো জিনিসই না। এত টেনশন নাও কেন বলো তো? তো বলো তো বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্রের ইকুয়েশন কি ছিল? বয়েলের সূত্রের আমরা দুইটা ইকুয়েশন পেয়েছিলাম, তাই না? সরি, চার্লস ল। চার্লস ল একটা ছিল ভি ইকুয়াল টু মানে ভিটি ইকুয়াল ছিল কি বলতো? ভি নট 1 প্লাস কি বলো? 1 প্লাস টি ডিভাইডেড বাই 273 এরকম ছিল না? মানে ভি নট ডিভাইডেড বাই 273 ইন্টু টি এরকম ছিল না? বা আমরা কিভাবে লিখছিলাম এটাকে? হুম? যে ভিটি ইকুয়াল ছিল হচ্ছে ভি নট কমন নিলে 1 প্লাস টি ডিভাইডেড বাই 273, তাই না? এরকমটা ছিল। এটা ছিল আমাদের যখন টিটা কত? টিটা হচ্ছে সেলসিয়াসে। যখন সেলসিয়াস, তাই না? সেলটিয়াস কেন দিলাম বাবা? সেলসিয়াস। বাট যখন কেলভিনে ছিল তখন আমরা ফর্মুলা কি পেয়েছিলাম? যে ভিটি ইকুয়াল ভি নট এই 273 নিচে লসাগু নিয়েছিলাম 273 প্লাস টি। এটাকে আমরা বলেছিলাম টি কেলভিনে হয়ে যাবে। দেন ভিটি ইকুয়াল হচ্ছে ভি নট, এটা কত ছিল? টি ডিভাইডেড বাই 273, তাই না? দেন এখান থেকে আমরা বলেছিলাম যে আসলে ভি সমানুপাতিক হচ্ছে টি।
ভি সমানুপাতিক হচ্ছে টি, তাই না? এটা আমরা বলেছিলাম, মনে আছে সবার? এটা হচ্ছে কেলভিন স্কেলে, এটা কখন কেলভিন স্কেল হইলে সমানুপাতিক, তাছাড়া সমানুপাতিক না। সেলসিয়াস হলে কখনোই সমানুপাতিক হবে না, ঠিক আছে? সমানুপাতিক হবে বাট সরাসরি না, অন্যভাবে সমানুপাতিক। বাট যখন তোমার কেলভিনে হবে তখন ডিরেক্টলি প্রপোর্শনাল, মূল বিন্দুগামী দিয়ে যাবে, ঠিক আছে? এবং এখান থেকে আমরা বলেছিলাম যে V1 বাই T1 ইকুয়াল হচ্ছে V2 বাই T2। এতদূর আমাদের আগের ক্লাসের পড়ানো ছিল। এবং এই জিনিসটার যে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, মানে V সমানুপাতিক T কেলভিনে, তাই না? তাহলে এখানে যদি আমরা ইকুয়াল, মানে এটার যদি আমরা গ্রাফ আঁকাইতে চাই, তাহলে এটা কি হবে বলতো? V ইকুয়াল, এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা ধ্রুবক নিয়েছিলাম K ইন্টু T। কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, আর এটা হচ্ছে কেলভিন স্কেলে, কে মানে হচ্ছে কেলভিন, এই কে মানে কি কেলভিন। তাহলে বলো, এটাকে যদি আমি y অক্ষ বরাবর নেই, এটাকে যদি আমি x অক্ষ বরাবর নেই, তাহলে এইটা হবে আমার হচ্ছে m, তাহলে y ইকুয়াল mx লেখা রেখাচিত্র পাবো আমরা। তাহলে আমরা যদি v ভার্সেস t এর গ্রাফ আঁকাই, v ভার্সেস t, এই বরাবর হচ্ছে আমার আয়তন, এই বরাবর হচ্ছে আমার t, কিসে? কেলভিন স্কেলে। তাহলে y ইকুয়াল mx, y ইকুয়াল mx, আমরা একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবো, তাই না? মূল বিন্দুগামী সরল রেখা আমরা পেয়ে যাব, তাই না রে? এই যে মূল বিন্দুগামী সরল রেখা। এবং এই গ্রাফের নাম কি বলেছিলাম বলতো? বয়েলে যেমন ছিল আইসোথার্ম, হ্যাঁ, এখানে আমরা কি বলেছিলাম? এই গ্রাফগুলোর নাম কি হবে? মানে এই কন্ডিশনে আমার কি কি কনস্ট্যান্ট থাকে? পি কনস্ট্যান্ট আর মোল কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, তাই না? এই দুইটা জিনিস আমার কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, তাহলে এই গ্রাফগুলোর নাম আমরা বলেছিলাম হচ্ছে আইসোবারিক লাইন, ঠিক আছে? আইসোবারিক বা সমচাপীয়, আমরা বলেছিলাম হচ্ছে আইসোবারিক বা হচ্ছে সমচাপীয়, সমচাপীয়। ওকে, তাহলে এই গ্রাফটা হচ্ছে ভি ভার্সেস টি ডিগ্রি কেলভিনের। এতটুকু পর্যন্ত তো তোমাদের সবার ক্লিয়ার? ভাইয়া ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না হয়ে হোয়াইট হলে ভালো হতো, এসব তোমার কাছে মনে হচ্ছে তাই? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না হয়ে হোয়াইট হলে কখনোই ভালো হতো না, নেভার। সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। এতদূর ক্লিয়ার, তাই না? একজন বলছে ভাইয়া কলেজে নিজেকে মনে হয় সব থেকে কম পারি। কি? ও, এই প্রবলেম তোমার না, এই প্রবলেম আমারও হয়তো, এবং আমার মনে হয় এখানকার মোস্ট অফ দ্য স্টুডেন্টের এই প্রবলেমটা হয়, যে কলেজে গেলে বা যে কোনো মহলে গেলে মনে হয় যে আমি মনে হয় সব থেকে কম পারি। বাট জিনিসটা কখনোই এমন না, তুমি সব সময় এটা ফিল করবা যে কোনো জায়গায় গেলে। কারণ কি জানো, এটা দুইটা রিজন হতে পারে। মানে আমি একটা জিনিস দেখছি যে যারা কম পারে, যাদের ভেতরে জিনিস কম আছে, ওরা সব সময় বক 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 করেই যায় ক্লাসের মধ্যে, আমি দেখছি। ভাই কলেজে যখন, স্কুলে তো দেখছি এই কাজটা, কলেজে যখন গেলাম ফার্স্ট দুই বেঞ্চে কিছু পোলাপান বসতো, ভাই এত বক বক করতো, স্যার এটা এটা না হয়ে এ হইলে কি হবে, এই না হয়ে এ হইলে কি হবে। লাইক আমি তখন লিটারালি ভাবতাম যে কি রে ভাই, আমি কি আদৌ জানি পড়াশোনা, কি আমি পারি, নাকি এরাই দুনিয়ার সব পারে? বাট যত দিন গড়ালো তত আমি বুঝলাম যে ভোগাস, কিছুই না, মানে হুদাই, মানে যে প্রশ্নের কোনো রিলেভেন্ট নাই ওই প্রশ্নগুলো ওরা করে ক্লাসের মধ্যে, স্যার এটা এই হই না এই কি হবে কি হবে, হ্যান হবে তেন হবে। দিন শেষে দেখবা ওদের ভিতরে কিচ্ছু নাই, ওই যে অল্প একটু জানে, বেশি বকে। সো যে ফাঁকা কলসি বাজে বেশি না, তো তাদের ক্ষেত্রেও সেরকম, ফাঁকা কলসি সবসময় বাজে বেশি। সো ক্লাসে যারা বেশি কথা বলবে বা সবসময় বেশি রেসপন্স করবে, তারা যে বেশি জানে এমনটা ভাবার কোনো কারণ নাই।
নট অনলি অফলাইন ক্লাস, অনলাইন ক্লাসেও সেম। এই যারা বেশি বেশি কমেন্ট করে তারা হচ্ছে একটু পড়া কম পারে, বুঝছো? ব্যতিক্রম আছে, অনেক সময় ক্লাসের মধ্যে অফলাইন ক্লাসে যারা কথা বলে ওদের মধ্যে আবার টপাররাও থাকে, যেমন এখানেও টপাররা আছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা বুঝে কম, যাদের ভেতরে জ্ঞান কম, তারা বেশি বকে যে কোনো জায়গায়। সেটা নট অনলি স্কুল কলেজ বা যে কোনো জায়গায়, যে কোনো কর্মক্ষেত্রেই সেটা। যার ভেতরে জিনিস কম সে বকে বেশি, কারণ বেশি বকে বকে ওর কমতিটা ঢাকতে হয়। বুঝতে পারলা? কারণ ও যদি বেশি কথা না বলে তাহলে ওর তো কমতিটা দেখা যাবে। তো যারা কম পারে, কম কাজ পারে, যাদের মধ্যে জিনিস কম, জ্ঞান কম, ঠিক আছে, মশলাপাতি কম, তারা হচ্ছে বেশি কথা বলে বলে, মানে ওই কি বলা কি এটা, আমাদের সাপায়ের ভাষায় আমরা বলি বয়ান দিয়ে দিয়ে, ঠিক আছে, মানে বেশি মুখের বুলি দিয়ে দিয়ে তারা নিজেদের কমতিটা ঢেকে রাখার চেষ্টা করে। এবং এটাই সমাজের নিয়ম। যেখানেই দেখবা যে বেশি কথা বলতেছে, বুঝতে হবে ওর ভিতরে কমতি আছে। ও গলার আওয়াজটা বড় করে নিজের কমতি ঢেকে রাখার চেষ্টা করে। সো এরকম মানুষ দেখলে অ্যাভয়েড করবা এবং এদের কাছ থেকে কোনো কিছু না নেওয়ার চেষ্টা করবা। সেটা নলেজ হোক বা আদার্স যে কোনো জিনিস হোক। তুমি জানো, তুমি চুপ থাকো। ঠিক আছে? ইভেন আমার মা মাকে আমি সবসময় বলি যে যে কোনো জায়গায় গেলে এই কথাটা কখনোই বলার দরকার নাই আমার ছেলে বুয়েটে পড়ে। কারণ বাবা মাদের একটা ভালো লাগা কাজ করে যে আমার ছেলে বুয়েটে পড়ে, হ্যাঁ, বা আমার ছেলে শিক্ষতে জব করে। ঠিক আছে? তো এই কথাগুলো বাবা মারা বলতে ভালোবাসে। বাট এই কথাটা আমি সবসময় বলতে নিষেধ করি আমার মাকে যে নেভার, কখনোই কোথাও যেয়ে এই কথা বলার দরকার নাই। আমি কি সেটা আমি জানলে এনাফ, আমার ফ্যামিলি আমার বাবা মা জানলে এনাফ। আর বাইরের কোনো মানুষকে এটা জানানোর দরকার নাই যে আমি কি, তাই না? কারণ আমি কি সেটা দিয়ে বাইরের মানুষের কি আসে যায়? কিছুই আসে যায় না। বা আমার কোনো একটা হেল্প লাগলে বাইরের কোন মানুষটা আমাকে বেশি হেল্প করবে ভাই বলো? দিন শেষে নিজের হেল্প নিজেকে করতে হয়, সেটা বিপদে পড়লে বুঝতে পারবা। এবং এটাই বাস্তবতা। চলো, একজন বলছে এটা বুঝি নাই, এটা আগের ক্লাসের পড়া, হ্যাঁ, আমি জাস্ট রিভিউ করলাম। ওকে, এখন তোমাকে যদি বলা হয় ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকো, ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াস এর গ্রাফ, তখন কিভাবে হবে বলো দেখি? তখন কি হবে? একটা তো পেলাম হচ্ছে ভি ভার্সেস টি ডিগ্রি কেলভিন, তাই না? একটা আমরা যেটা পেয়েছি ভি ভার্সেস টি ডিগ্রি কেলভিন। বাট এটা কি হবে ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ? বুঝি নাই সূত্রটা। আরাফাত আলী, আরাফাত আলী এটা আগের ক্লাসের পড়ানো, হ্যাঁ, আজকের না। কি হবে এটা? সেম হবে? একজন বলেছে সেম হবে। শিমুল, হ্যাঁ, শিমুলের উত্তরটা ঠিক আছে। ওকে, সো আমরা একটু দেখি। তো এই গ্রাফের আমাদের মূল নাড়িভুড়িগুলো আমাদেরকে দেখতে হবে, হ্যাঁ। মানে যে কোনো জিনিস তুমি রুট থেকে করার চেষ্টা করবা। যদি তুমি রুটে যাইতে পারো তাহলে যে কোনো জিনিসই ইজি, সেটা তুমি বায়োলজি পড়ো, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, ম্যাথ পড়ো, ঠিক আছে। আমি অনেকদিন বায়োলজি পড়ি না, বাট তুমি আমাকে বায়োলজি যে কোনো জিনিস বলো, ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিবা, আমি তোমাদের বায়োলজি বই শেষ করে দিতে পারবো। So, এই লেভেলের কনফিডেন্স তোমার থাকতে হবে। তুমি আমাকে ম্যাথ দাও, যে কোনো ম্যাথ আমি করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা কনফিডেন্স থাকতে হবে। আমি আজ থেকে প্রায় 4 বছর যাবত ম্যাথ ফিজিক্স মানে ম্যাথ কেমিস্ট্রি আলাদা করে পড়ি না, মানে বায়োলজি কেমিস্ট্রি পড়াই 4 বছর ধরে, বাট আমি পারবো, আই ক্যান ডু ইট। ওকে, একজন বলছে ইয়া করে দেন ভাই, 64টা কোডের নাম লিখে দেন। কাম সারছে, 64টা কোড। হেই, 64টা কোড আমি মুখস্থ করছি? হ্যাঁ, মানে মানে পারলেই হইলো বলতে একটা, 64টা কোডের নাম লিখে দেন। থাপড়াবো থাপড়াবো, ঠিক আছে, পারবো 64টা কোড, ঠিক আছে, এত এত ঢিলা মনে করো না। ওকে, ভিটি ইকুয়াল ভি নট 1 + টি ডিভাইডেড বাই 273, এটা হচ্ছে আমার মেন জিনিস। তাহলে এখানে ভিটি ইকুয়াল, এটা আমরা ভেঙে লিখি, ভি নট প্লাস
v0 ডিভাইডেড বাই 273 ইন্টু টি, এটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা কি ভার্সেস কি এর গ্রাফ নিব বলো দেখি। আমরা কি ভার্সেস কি এর গ্রাফ নিব, আমাদের দরকার হচ্ছে, আচ্ছা এটা কিন্তু কনস্ট্যান্ট, ভিটি হচ্ছে কনস্ট্যান্ট, ভি নট কনস্ট্যান্ট, তাই না? এটা হচ্ছে 0°C আয়তন, 0°C আয়তন সবসময় কনস্ট্যান্টই হবে, এটা কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা হচ্ছে ভি আর এই টি এটার গ্রাফ নিব। তাহলে এক কাজ করো, এটাকে একটু সাজায় লিখো, ভিটি ইকুয়াল ভি নট ডিভাইডেড বাই 273 ইন্টু টি প্লাস ভি নট। ঠিক আছে, জাস্ট এটাকে আগে এটাকে পরে লিখলাম। তাহলে এক কাজ করো, এটাকে তুমি y অক্ষ বরাবর নাও, আর এইটা তোমার থাকবে x অক্ষ বরাবর, কারণ আসলে তোমার ভি ভার্সেস টি, তাহলে এটা x এটা y। তাহলে এই পুরো জিনিসটা কি হবে, এই পুরো জিনিসটা হবে হচ্ছে m প্লাস এই জিনিসটা তাহলে কি হবে, এই জিনিসটা হবে c। তাহলে y ইকুয়াল mx প্লাস c, y ইকুয়াল mx প্লাস c, এরকম একটা গ্রাফ আমরা পাবো, y ইকুয়াল mx প্লাস c। এখন এখানে m কি, m হচ্ছে ভি নট ডিভাইড বাই 273, c কি ভি নট। তাহলে গ্রাফটা কিরকম হবে বলো দেখি, গ্রাফটা আমি একটু অন্যভাবে আঁকি। আচ্ছা, মনে করো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা মনে করো y অক্ষ, এটা মনে করো y অক্ষ। তাহলে এটা হচ্ছে আমার 0, এই বরাবর হচ্ছে আমার t°C, আর এই বরাবর হচ্ছে আমার ভি। ঠিক আছে, আয়তন, ওকে না? ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই গ্রাফটা কিরকম হবে ভাইয়ারা বলো দেখি, এই গ্রাফটা হবে এরকম, এই গ্রাফটা হবে এরকম। কোথা দিয়ে যাবে, একটা সি অংশ কাট করে দিয়ে যাবে। তাহলে বলো তো এই সি কতটুকু, এতটুকু হচ্ছে সি, তাহলে এতটুকু কি হবে বলো না, এতটুকু হবে ভি নট, এতটুকু হবে ভি নট, কারণ এটা সি। আচ্ছা, আর এটার ঢাল কত হবে বলো, এটার ঢাল কত হবে, থেটা। তাহলে টেন থেটা ইকুয়াল হচ্ছে আমার ঢাল, ঢাল কত, ঢাল হচ্ছে ভি নট ডিভাইডেড বাই 273। ভি নট কোথা থেকে পাবো, ভি নটটাই যে এখান থেকেই পেয়ে যাব। ঠিক আছে, বুঝি নাই ভাইয়া, তুমি সরল রেখা পড়ো নাই, সরল রেখা না পড়লে কিচ্ছু বুঝবা না। y ইকুয়াল টু mx প্লাস c, গ্রাফ হবে এরকম। ঠিক আছে, y ইকুয়াল টু mx প্লাস c হবে এরকম। ভাইয়া গত ক্লাসে আমাকে কিক মারা হয়েছিল কেন জানতে পারি? অবশ্যই কিছু একটা করেছিল, তাছাড়া কিক মারা হবে না কখনোই। ঠিক আছে, ক্লাসে যারা হচ্ছে এক কমেন্ট বারবার করে তাদেরকে একটা কিক মারা হয়, অথবা কেউ যদি গালিগালাজ করে তাহলে ক্লিক মারা হয়। এখন তুমি কোনটা করেছিলা তুমি জানো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মূল বিন্দুকে আমি সরল রেখা, যেটা হচ্ছে ভি নট, স্লোপ হচ্ছে এত। আচ্ছা, এখন এখন দেখো তো, দেখো তো, এইটাকে যদি আমি এইদিকে বর্ধিত করি তাহলে এটা কোথায় ছেদ করবে রেখাটা, রেখাটাকে যদি আমি বর্ধিত করি এই রেখাটা কোথায় ছেদ করবে বলো না, বলো। আচ্ছা, এই পয়েন্টটাকে যদি আমি তোমাকে বলতে বলি যে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে, দেখো এই পয়েন্টে টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস বলো দেখি, এই বলো, এই পয়েন্টে টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস, এই পয়েন্টে কে পারে দেখি, এই পয়েন্টে টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস? এক্স্যাক্টলি, মারুফ, হ্যাঁ, শহীদুল, শাহেদুল, সাইদুল, আদনান, সবাই ভালো বলছো, হ্যাঁ 0°C। এই পয়েন্টে টেম্পারেচার 0°C, আর এতটুকু আয়তন হচ্ছে ভি নট। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্কটা কি হবে বলো দেখি, স্থানাঙ্ক কি হবে এই পয়েন্টের? তোমাকে যদি ওই যে বলি 4-5 বিন্দু স্থানাঙ্ক করো, 4-5, তাহলে কি 1-2-3-4, 1-2-3-4-5, তাই না? তখন তুমি কি লিখো 4,5। এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে, এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? মাহফুজ সাবাস, সাইফুল সাবাস, সাইফুল না সাফিউল, যাই হোক, আরো অনেকে উত্তর দিচ্ছ ভাই তোমরা, গ্রেট, গুড, ভেরি গুড।
এই পয়েন্টের স্থানাঙ্ক হবে, মানে এটা কি ভার্সেস কি, এক্স অক্ষ বরাবর টি আছে, তাহলে টি কত 0, আর এখানে আয়তন কত, আয়তন হচ্ছে ভি নট, বোঝা গেল? তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0 আর ভি নট, 0 আর ভি নট, ঠিক আছে না? এক্স্যাক্টলি ঠিক আছে, শাবাশ, ভেরি গুড। ওকে, এখন আমি একটা পয়েন্ট চাচ্ছি, যে পয়েন্টে যে আয়তনটা হবে 0, দেখো এই পয়েন্টে আয়তন 0 না, বলো ভাই, এই পয়েন্টে কি আয়তন 0 কিনা? আয়তন 0 কিনা? এই পয়েন্টে আয়তন 0 না? এই যে দেখো, এক্স অক্ষের উপরে কি তোমরা পড়ছো না সরল রেখায়, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0, এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0, এই যে ওয়াই অক্ষ বরাবর কি আছে, ভি, তাহলে এক্স অক্ষের যে কোনো উপরে, যে কোনো জায়গায় এক্স অক্ষের উপরে কোনো বিন্দুতে আয়তন হচ্ছে 0, তার মানে এই পয়েন্টে আয়তনটা 0, তাহলে আমি লিখলাম যে এটা হচ্ছে কথার কথা, যে এটা হচ্ছে T1, 0, এখানে টেম্পারেচারটা T1 কথার কথা ধরলাম, আয়তন 0। এখন তুমি বলো তো T1টা কত, মানে কত ডিগ্রি সেলসিয়াসে কোনো বস্তুর আয়তন 0 হবে? তার মানে প্রশ্নটা কি, কত ডিগ্রি সেলসিয়াসে এর আয়তনটা 0 হবে, বলো। তাহলে আমরা এখন জানতে চাই কত ডিগ্রিতে আয়তন হবে 0, বলো বাচ্চা লোক। হুম, কত ডিগ্রিতে আয়তনটা হবে 0? তোমরা অনেকে পড়ে পড়ে রাখছো আমি জানি। আরে বাবা, হুম, ওকে, সো আমরা দেখি কত ডিগ্রিতে আয়তন 0 হবে, এটা আমরা এখান থেকে বের করি, তাই না? এখান থেকে বের করি, তো চলো, ভিটি ইকুয়াল ভি নট প্লাস ভি নট টি ডিভাইডেড বাই 273। তো এটা তো ভি নট, ভি নট তো 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন, তো আমরা আসলে জানতে চাচ্ছি যে কত ডিগ্রিতে এটা 0 হবে। তাহলে ধরে নিলাম এটা 0 হয়ে গেল, ঠিক আছে, 0 হলো, তাহলে ভি নট প্লাস ভি নট টি ডিভাইডেড বাই 273, তাহলে এটাকে যদি আমি এর পাশে নিয়ে যাই তাহলে কি হয় বলতো, ভি নট টি ডিভাইডেড বাই 273 ইকুয়াল মাইনাস ভি নট, এটা তো 0 বানাইতে হবে কারণ আমি চাচ্ছি কত ডিগ্রিতে 0 হবে, টি এর ভ্যালুটা লাগবে, তাহলে 0 হইলো, ভি নট প্লাস ভি নট টি ডিভাইড বাই 273, এটা মাইনাস ভি নট হয়ে গেল, তাহলে এই ভি নট কেটে গেল, তাহলে কি থাকে, তাহলে থাকে টি ডিভাইডেড বাই 273 ইকুয়াল -1, ভি নট কেটে গেলে -1 না, তাহলে টি ইকুয়াল কত, টি ইকুয়াল -273 ডিগ্রি সেলসিয়াস, তার মানে -273 ডিগ্রি সেলসিয়াসে তাত্ত্বিক ভাবে কোনো একটা গ্যাসের আয়তন 0 হয়, ঠিক আছে? কি বললাম বলো, তাহলে এটা কত হবে, তাহলে এটা হবে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, -273, তার মানে -273 যে কোনো একটা বস্তুর কি হবে বলো না, আয়তন হয়ে যাবে 0, এটা তাত্ত্বিক ভাবে হয়, এটা প্র্যাকটিক্যালি কখনো হয় না, লিখে রাখো যে এটা বাস্তবে কখনো হয় না, এটা খাতা কলমে, এটা শুধু খাতা কলমে, ঠিক আছে, এটা বাস্তবে কখনো হয় না। আমি আবার বলছি, এতটুকু আগে লিখে রাখো, ঠিক আছে? এবং এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, এবং ইংরেজিতে বলা হয় অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। অনেক সময় পরীক্ষায় আসে যে অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার কাকে বলে বা পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, আবার এমসিকিউ অনেক সময় আসে যে পরম শূন্য, নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে?
ভাই আমাদের ক্লাস তো 10:30টায় শেষ হয়, তারপরে কি আমি ব্যাডমিন্টন খেলতে পারবো? দেখা যাক 10:30টায় শেষ হয় কিনা। ক্লিয়ার? তাত্ত্বিক মানে হচ্ছে খাতা কলমে, তান্ত্রিক না, হ্যাঁ তাত্ত্বিক। ঠিক আছে, তো -273 ডিগ্রি সেলসিয়াস এটা মানে কত কেলভিন বলতো? এটা মানে কিন্তু 0 কেলভিন। এটা মানে আবার কত? 0 কেলভিন। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? যাদের যাদের ক্লিয়ার হয়েছে তারা একবারে লিখো ক্লিয়ার। ওকে, কেমিস্ট্রি কিন্তু ফিল করতে হবে, কেমিস্ট্রি কিন্তু ফিল করতে হবে। এবং দুনিয়াতে কেমিস্ট্রি সব, তুমি যত যাই বলো, দুনিয়াতে কেমিস্ট্রি সব, ইচ অ্যান্ড এভরিথিং ইজ কেমিস্ট্রি। তখন বায়োলজির মানুষজন এসে প্রশ্ন করে যে ভাই মানব দেহের সবকিছুই তো বায়োলজি। আরে গাধা, মানব দেহের সবকিছু বায়োলজি? আমি যদি বলি মানব দেহের সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং ইজ কেমিস্ট্রি, তুমি আমার সাথে তর্ক লেগে পারবা? পারবা না। মানব দেহের ইচ অ্যান্ড এভরিথিং কেমিস্ট্রি। ভাই মানব দেহের জিনের একক, যেটাকে আমরা বলছি ডিএনএ, 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 এই ডিএনএ তে কি থাকে? নাইট্রোজেন বেস থাকে। ঠিক আছে, হ্যাঁ, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটিপি যেটা ডাইফসফেট, আবার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইচ অ্যান্ড এভরিথিং ইজ কেমিস্ট্রি। সব কেমিস্ট্রি, বুঝলা? মানব দেহর প্রত্যেকটা জিনিস কেমিস্ট্রি। একজন বলতেছে ফিজিক্স ইজ কিং অফ সায়েন্স। এই যে তুমি এই লেখাটা দেখতেছো না, এই লেখাটাও কেমিস্ট্রি। বর্ণালী, দৃশ্যমান আলোক রশ্মি, কেমিস্ট্রি। ইলেকট্রনের কি হচ্ছে? ক্রমাগত এখানে ইলেকট্রনের কি শক্তি শোষণ বিকিরণ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ লেখা, কেমিস্ট্রি। আল্লাহ, তোমাদেরকে বোঝানো যাবে না। ম্যাথ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, টুল। তুমি ফটো এডিট করতে গেলে বিভিন্ন টুল ইউজ করো না? সো ম্যাথ ইজ লাইক আ টুল। ম্যাথ ছাড়া কোনো কিছুই হবে না। ম্যাথ ইজ নট সায়েন্স। ঠিক আছে, মানে ম্যাথ ইজ মাদার অফ সায়েন্স। ম্যাথ বাদ, ম্যাথ নিয়ে কথা বলবো না। ম্যাথ তো টুল, ম্যাথ ইউজ করে আমরা সব করব, বুঝো নাই? ওকে, তাহলে আমরা যেটা দেখলাম, দেখো ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ডিভাইড বাই 273 টি। এই টিটা হচ্ছে আমি নিয়ে ফেললাম এক্স অক্ষ বরাবর, ভিটা ওয়াই অক্ষ বরাবর, এটা এম, এটা সি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সি হচ্ছে ভি নট, তাহলে এম এক্স প্লাস সি গ্রাফ যাবে এ বরাবর, তাহলে এটুকু হচ্ছে আমার ভি নট। ঠিক আছে, এটা যদি কখনো এখানে আসে তাহলে এখানে আয়তন হচ্ছে আমার 0। কত ডিগ্রিতে আয়তন 0 হয় বলতো? যখন টি ইকুয়াল টু হয় আমার -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, তখন আমার আয়তন হয় 0। এই যে এটা কোথা থেকে ফিল পাবা? এইখানে দেখো, এই যে দেখো 0 ডিগ্রি কেলভিনে আয়তন কিন্তু 0 হয়ে গিয়েছে। 0 ডিগ্রি কেলভিনে আয়তন 0। বাট যখন তুমি 0 ডিগ্রি সেলসিয়াসে যাচ্ছ, তখন কিন্তু তোমার আয়তন 0 না, একটা ভি নট পরিমাণ আয়তন আগে থেকে আছে। বুঝলা? এটা তো 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন 0 না, কিন্তু 0 ডিগ্রি কেলভিনে তোমার আয়তনটা হচ্ছে 0। ওকে, ফিল আসছে ভিতর থেকে জিনিসটা কি? সাবাস। বায়োলজি, বায়োলজিরা বুঝে না ফটোসিনথেসিস কিভাবে হয়। এক্স্যাক্টলি, ফটোসিনথেসিস মানে এটা কেমিস্ট্রি ভাই। ওকে, চলো। একটি অক্সিজেন সিলিন্ডার, ম্যাথটা করো। একটা অক্সিজেন সিলিন্ডার এত এটিএম চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটিকে এত এটিএম চাপ এবং এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে বলো?
আরাফাত বলতেছে 30 মিনিট ধরে একটা স্লাইড কে পড়ায়? না, 30 মিনিট ধরে একটা স্লাইড পড়ানো হয় নাই। ইউ ডোন্ট নো দিস। ঠিক আছে, 30 মিনিট ধরে 2টা স্লাইড পড়ানো হয়েছে এবং এই জিনিসটা আমার করতে হবে। ঠিক আছে, এই জিনিস আমার করতে হবে, কারণ এখানে তুমি হয়তো বা অনেক বেশি ভালো পারো, বাট এখানে সবাই ভালো পারো না। বুঝো নাই? তুমি হয়তো বা ভালো পারো, বাট এখানে সবাই ভালো পারে না। So, তোমার যত কঠিন জিনিস লাগবে আমার ক্লাসের শেষ অংশে তুমি কঠিন জিনিস পেয়ে যাবা। ঠিক আছে, সো তুমি অবশ্যই অন্যদেরকে ভালো মতো বুঝতে দাও। তুমি এটা কখনো বিরোধিতা করবা না যে 30 মিনিট ধরে আমি কেন একই জিনিস পড়াচ্ছি, কারণ এই জিনিসগুলো তোমাদের কাছে নতুন, অনেকের কাছে নতুন। বুঝছো? ইভেন আমি যদি তোমাকে সামনে ডেকে জিজ্ঞেস করি, তুমি আমার সামনে বসায় এখান থেকে যদি আমি তোমাকে প্রশ্ন করি, তুমি এখনই মানে ফাঁকা মাঠে তুমি গোল খেয়ে যাবা। বুঝতেছো? আমি যদি তোমাকে এখন আমার সামনে বসায় এখান থেকে প্রশ্ন করি, তুমি ফাঁকা মাঠে গোল খাবা। সো ডোন্ট আন্ডারস্টিমেট এনিথিং। এটার উপরে আমি আরো 1 ঘন্টা যদি লেকচার দেই, আমি 1 ঘন্টা লেকচার দিতে পারবো, সব তোমার মাথার উপর দিয়ে যাবে। এই জিনিস কখনো করবা না। আদার্স স্টুডেন্টদের মাথায় মাথায় রাখবা কথাগুলো। ওকে, তোমার যতটুকু দরকার আমি ততটুকু দিব, সমস্যা নেই। বলো এটা কতটুকু হবে, কি হবে? 327 বলছো? ওকে চলো। একটি অক্সিজেন সিলিন্ডারে এত এটিএম চাপ সহ্য করতে পারে, মানে বিষয়টা হচ্ছে ধরো এখানে একটা সিলিন্ডার আছে, বিষয়টা ভালো করে ফিল করো। ঠিক আছে, কখনো তাড়াহুড়া করবা না, কখনোই তাড়াহুড়া করবা না। ঠিক আছে, তোমার পড়ানো শেষ করার দায়িত্ব আমি নিয়েছি, তোমাকে বুয়েট পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝাই দেওয়ার দায়িত্ব আমার। তুমি আমার উপরে ভরসা রাখো। ওকে, এটা হচ্ছে একটা সিলিন্ডার। এখন এই সিলিন্ডার একটা চাপ, যে কোনো সিলিন্ডারের একটা চাপ সহ্য করার ক্ষমতা আছে, যে কোনো সিলিন্ডারের একটা চাপ সহ্য করার ক্ষমতা আছে। ওর বেশি গেলে সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ওর বেশি গেলে সিলিন্ডারটা ব্লাস্ট হয়ে যাবে। এখন সিলিন্ডারটাকে এত এটিএম চাপে অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো, কত তাপমাত্রায় সিলিন্ডারটা ভেঙে যাবে? আচ্ছা, এটা তো চার্লসের সূত্রের ম্যাথ না, এটা তো গেলুসাকের সূত্রের ম্যাথে চলে গেছে রে বাবা। হ্যাঁ, কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা আমরা আগে গেলুসাকের সূত্র পড়ে আসি, তারপরে করি। ঠিক আছে, দেখো গেলুসাকের সূত্রটা আগে আমরা পড়ে আসি, ঠিক আছে, তারপরে আমরা করি। ওকে, দেখো গেলুসাকের সূত্রটা হচ্ছে নরমালি অন্য জিনিসের মতো না, মানে হচ্ছে তোমার ভি এর মতোই। বলো দেখি, এই যে এরকম একটা সিলিন্ডার যে আমি নিলাম, খেয়াল করো এই সূত্রটা ইজি। ধরো এরকম একটা সিলিন্ডার আমি নিলাম, এই সিলিন্ডার। ঠিক আছে, সিলিন্ডারের মধ্যে মনে করো কি আছে? গ্যাস আছে, সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে। এখন এই সিলিন্ডারটাকে তুমি আয়তন বাড়াতে পারবা না, সিলিন্ডারটা ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা উঠতে পারবে না, নামতেও পারবে না। বোঝার চেষ্টা করো, এটা ফিক্সড, এই সিলিন্ডারটা উপরে ওঠা বা নামা করতে পারবে না, এখানে ফিক্সড। ঠিক আছে, এটা ফিক্সড মানে আয়তনটাও ফিক্সড, ও কখনো বাড়তে বা কমতে পারবে না, ওটাকে বেঁধে দেওয়া হয়েছে। ওকে, তো যদি এটা করা হয় তাহলে এখানে মনে করো তাপমাত্রা দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। তো যদি তুমি তাপ দাও তাহলে বলো তো এর ভিতরে চাপ বাড়বে নাকি কমবে? আয়তনটা ফিক্সড, ভি ফিক্সড, তাহলে এর ভেতরে আয়তনটা ফিক্সড যদি হয়, তাহলে তাপমাত্রা যদি বাড়ানো হয় চাপ বাড়বে নাকি কমবে? বলো, জাস্ট এতটুকু বলো। চাপ বাড়বে, তাই না? চাপ বাড়বে, তুমি যত তাপ দিবা চাপ বাড়বে। বাট এটা যদি উঠানামা করতে পারতো তাহলে কি হতো? উঠানামা করতে পারলে কেস ভিন্ন হতো। বাট যখন আমি আয়তন ফিক্সড করে দিচ্ছি, তখন আমি তাপমাত্রা বাড়াইলে চাপ বাড়বে। ঠিক আছে, এবং বাড়তে 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 একটা সময় যে দুম বুম ফেটে যাবে। বুঝো নাই? বাড়তে বাড়তে একটা সময় যে ফেটে যাবে। বুঝতে পারছো জিনিসটা? তো তার মানে কি, যদি আমার আয়তন ফিক্স থাকে, আবার এই মলিকুলও তো ফিক্সড, এনও ফিক্সড, কনস্ট্যান্ট, তখন এই জিনিসটা আমার হবে কি বলতো? চাপ।
এই চাপ হচ্ছে কার সমানুপাতিক হবে? কেলভিন টেম্পারেচারের সমানুপাতিক। তাহলে পি ইকুয়াল কে ইন্টু টি। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি, P1 বাই T1 ইকুয়াল হচ্ছে P2 বাই T2। P1 বাই T1 ইকুয়াল আমি লিখতে পারবো P2 বাই T2। ক্লিয়ার? ক্লিয়ার জিনিসটা? আয়তনটা আমার ফিক্স থাকতে হবে, বাট যদি তুমি তাপ দাও আয়তনটাও বাড়তে থাকে তখন কিন্তু বিষয়টা ভিন্ন। ঠিক আছে? ওকে, সাবাস। চাপ বাড়লে তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে। একজন বলছে এন মানে কি, কই যাইতাম কও দেখি, এন মানে কি? তাহলে তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, তাপমাত্রা বাড়লে আয়তনও বাড়বে। ওকে, তাহলে এটা করো। একটি অক্সিজেন সিলিন্ডারে এত এটিএম চাপ সহ্য করতে পারে, মানে ওর থেকে বেশি চাপ গেলে ও ফেটে যাবে। তার মানে ধরো এটা হচ্ছে P2, ধরো এটা হচ্ছে P2 কত? 250 এটিএম। সিলিন্ডারটিকে এত এটিএম চাপ এবং এত ডিগ্রি তাপমাত্রার অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো। তার মানে এটা হচ্ছে P1 হচ্ছে 125 এটিএম। আর T1 কত? T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। বাট আমরা কি সেলসিয়াসে রাখতে পারবো না, আমরা নিব কিসে? কেলভিনে। 25 প্লাস 273, তাহলে কত হবে? 298 কেলভিন। তাহলে আমাদের দরকার T2, মানে কত ডিগ্রিতে যে ফেটে যাবে, এত ডিগ্রি হলেই তো ফেটে যাবে। তার মানে যখন ফেটে যাওয়ার উপক্রম হবে তখন তোমার টেম্পারেচারটা কত? যখন ফেটে যাওয়ার উপক্রম হবে তখন টেম্পারেচারটা কত? তাহলে বলো, P1 বাই T1 ইকুয়াল হচ্ছে P2 বাই T2। তাহলে কি হবে বলো? T2 লাগবে। তাহলে T2 ইকুয়াল হবে, এটা এ পাশে চলে আসবে, এটা গুণ হবে P2 T1 ডিভাইডেড বাই P1। P2 কত? 250। T1 কত? 2, ও ওটা 27 আছে। ওকে, 27 মানে 300 কেলভিন। তাহলে এটা 300 ডিভাইডেড বাই 125, 2। তাহলে T2 হচ্ছে 600 কেলভিন। ঠিক আছে? বোঝা গেল? কখনোই সেলসিয়াস নিয়ে ম্যাথ করবা না, কেলভিনে করে নিতে হবে। দেখো, তার মানে যদি এত কেলভিনের বেশি তাপমাত্রা তুমি দাও তাহলে এটা ফেটে যাবে। এত কেলভিনের বেশি তাপমাত্রা দিলে ফেটে যাবে। কি বলেছে? একটা সিলিন্ডারে এত এটিএম চাপ সহ্য করতে পারে। তাহলে ধরলাম এটা আমার P2। তাহলে সিলিন্ডারটা এখন কত চাপে আছে? এখন চাপে আছে হচ্ছে 125 এটিএম, আর টেম্পারেচার হচ্ছে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে P1 আর T1 দেওয়া আছে, কত তাপমাত্রায় বিস্ফোরিত হবে। তাহলে বিস্ফোরিত হতে গেলে আমার এত চাপে যাইতে হবে, সর্বোচ্চ চাপ পার করতে হবে। ঠিক আছে? তাহলে P1 বাই T1, P2 বাই T2 করে ফেললা, শেষ। ক্লিয়ার? P2 250 ধরলাম কেন? কারণ আমি চাই যে কত তাপমাত্রায় যে ফেটে যাবে। তুমি চাইলে ওইটাকে P1 ধরতে পারো, ওইটাকে P2 ধরতে পারো, কোনো সমস্যা নাই। পরে কি সেলসিয়াসে করব? করতে পারো, কোনো সমস্যা নাই। বলো সবার ক্লিয়ার কিনা? পরে সেলসিয়াসে করে নিতে পারো। এটাকে আবার তুমি লিখতে পারো, এটা মানে কত? 273 বাদ দিলে 327 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? করে নিতে পারো। 300 কোথায় থেকে? এই যে 27 ডিগ্রি সেলসিয়াস, 27-এর সাথে 273 যোগ করব, 27 প্লাস 273, তাহলে এটা কত হবে? 300 কেলভিন। ওকে, ক্লিয়ার? তাহলে এটা করো, এইটা করো। দেখো স্থির চাপ বলেছে, তার মানে কিসের সূত্র হবে? এটা চার্লসের সূত্র হবে। হ্যাঁ, 66 মানে 600 কেলভিনের বেশি হতে হবে।
সূত্র কিচ্ছু না ভাইয়া, সূত্র হচ্ছে তাপমাত্রা বাড়ালে আয়তন এই চাপ বাড়বে। সেলসিয়াস না করলে কোনো সমস্যা নাই। বলো কি হবে এটা? স্থির চাপে নির্দিষ্ট পরিমাণে কোনো গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে কত ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে আয়তন দ্বিগুণ হবে। তার মানে দেখো স্থির চাপ, স্থির চাপ, তাহলে স্থির চাপ মানে কি ভাই? স্থির চাপ মানে হচ্ছে এটা চার্লসের সূত্রতে যাবে, তাই না? তার মানে কোন গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রিতে নিয়ে গেলে, তার মানে এটা হচ্ছে আমার T1। T1 কত? T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 25 প্লাস 273, 25 প্লাস 273, তাহলে কত হবে? 298 কেলভিন। ঠিক আছে, তাপমাত্রা 25 থেকে কততে নিয়ে গেলে, তার মানে T2 কত হবে সেটা আমার কাছে চেয়েছে। আয়তন দ্বিগুণ হবে, তার মানে V1 যদি হয় সামথিং ভি, তাহলে V2 হবে হচ্ছে 2V। ঠিক আছে, তার মানে আয়তন V থেকে 2V তে গেলে তাপমাত্রা T1 থেকে কত হতে হবে? তাহলে আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা বলে V1 বাই T1 ইকুয়াল টু হচ্ছে V2 বাই T2। তাহলে আমাদের দরকার T2, তাহলে T2 ইকুয়াল হচ্ছে V2 T1 ডিভাইডেড বাই V1। তাহলে V2 কত ভাই? V2 হচ্ছে 2V ইন্টু T1 কত? T1 হচ্ছে 298, V1 কত? V1 হচ্ছে V। তাহলে সুন্দর মতো দ্বিগুণ হয়ে যাবে, তাই না? মানে তুমি যদি আয়তন দ্বিগুণ করতে চাও, টেম্পারেচারও দ্বিগুণ করতে হবে আর কি। তাহলে T2 ইকুয়াল কত? 2 2 4 5 9 9 80 8 8 16। খুবই সহজ, আয়তন দ্বিগুণ করছো মানে তুমি মুখে মুখে করতে পারো এগুলা। আয়তন দ্বিগুণ তাহলে টেম্পারেচার দ্বিগুণ, আয়তন দ্বিগুণ টেম্পারেচার দ্বিগুণ, শেষ। ভাই বুঝতে পারো না? আমি করে দিলাম সূত্র দিয়ে, বাট তুমি যদি এটা নর্মালি বোঝো, আয়তন দ্বিগুণ টেম্পারেচার দ্বিগুণ, শেষ, তাই না? ভাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে পি আর টি এর মধ্যে সম্পর্ক কি, ওই যে সেম ইয়ার মতো, সেলসিয়াসের মতো। চার্লসে যেরকম ভি আর ছোট টি এর মধ্যে সম্পর্ক পেয়েছিলা, গেলুসাকেও সেম। ক্লিয়ার কিনা বলো? যাবে, লিখা যাবে, মারুফ লিখা যাবে। উন্নীত মানে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। ওকে ডান, ঠিক আছে। তাহলে দেখো এখন ওই যে গেলুসাকের সূত্রটা আমি এটা পড়ালাম, বাট ওই যে গেলুসাকের সূত্রটা গেলুসাক এভাবে বলেনি, বলেছিল এই যে এভাবে, ওই যে সেম ভাবে চার্লসের সূত্রের মতো বলেছিল যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি তাপমাত্রার গ্যাসের চাপের এত অংশ বৃদ্ধি পায়। মানে আমাদের চার্লসের সূত্র কি ছিল? চার্লসের সূত্র এরকম ছিল না, ভি ইকুয়াল ভি নট 1 প্লাস টি বাই 273। হ্যাঁ, ওই রকমই সেম হুবহু সেম জিনিস, জাস্ট কি ভি এর জায়গায় পি, ভি নট এর জায়গায় পি নট। বলো তো সেম টু সেম না? সেম টু সেম না? আগের দিন যেমন করানো হয়েছিল এটাই সেম, তাই না? সাদিয়া বলছে ভি মানে কি? ভি মানে হচ্ছে ভেড়া। ইয়া দেখছো না একটা মিস্টার বিনের, এমনে লিখতেছে, হ্যাঁ পাশে এমনে তাকায় থাকে, ঠিক আছে, ও যেটা লেখে সেটা লেখে, তো এরকম ওই যে মিস্টার বিনের মতো এই সূত্রটা, ঠিক আছে, চার্লস দিছে, তারপরে গেলুসাক বলছে আরে বাবা, ঠিক আছে, মেরে দেই, ঠিক আছে। ওই যে নিউটনের সূত্র কি ছিল বলতো? এফ ইকুয়াল টু কি জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। হ্যাঁ, দুইটা ভর যদি থাকে, পরে তখন এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ক্ষেত্রে তখন বলতেছে কুলম, বলতেছে ও রে বাবা। ঠিক আছে, তাহলে আমি খালি জি এর জায়গায় কে বসাই দেই, Q1 Q2 বসাই দেই,
আর স্কোয়ার। আরে বাবা, ডান। ঠিক আছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো তো? তাহলে এটার গ্রাফ পারবা না আগাইতে? এটার গ্রাফ পারা যাবে না? এটার গ্রাফের মতোই হবে, এটার গ্রাফের মতোই হবে, সেম সেম। বলো পারা যাবে? এইটা তো আগের দিন ভালো মতো বুঝাইছি, এটা যা এটা তা, সেম সেম। ঠিক আছে, লিখাটাও সেম, জাস্ট খালি আয়তনের জায়গায় চাপ বসাই দিব। জাস্ট খালি আগেরটাতে আয়তন ছিল, এখানে চাপ বসাই দিব। ক্লিয়ার? বলো। পরীক্ষার জন্য এই সূত্র লিখবা, এই সূত্র। ঠিক আছে, পরীক্ষাতে যদি গেলুসাকের সূত্র বা চার্লসের সূত্র লিখতে বলে তাহলে বড়টা লিখতে হবে। গেলুসাকের সূত্রে জাদু করেন, নেক্সট দিন ইনশাল্লাহ অবশ্যই দেখানো হবে। চুরি বিজ্ঞানীরাও করেছে, বিজ্ঞানীরাই তো বেশি চুরি করে। হ্যাঁ, ওকে। তাহলে এই যে বলছে গেলুসাকের পি ভার্সেস টি এর গ্রাফ কিরকম হবে বলো? পি ভার্সেস টি এর গ্রাফ কিরকম হবে? হ্যাঁ, পি ভার্সেস টি এর গ্রাফ কেমন হবে বলো? মূলবিন্দুগামী সরলরেখা হবে, কারণ কি পেয়েছিলাম যে পি সমানুপাতিক হচ্ছে ওই যে টি, বড় টি, পি সমানুপাতিক টি কেলভিনের, তাই না? তাহলে পি ইকুয়াল কে ইন্টু টি, এই কেটা কি কেলভিন, তাই না? এই টিটা হচ্ছে কেলভিন, তার মানে কেলভিনে। তাহলে এ বরাবর টি কেলভিন, এ বরাবর হচ্ছে পি। তাহলে কি গ্রাফ কিরকম হবে? তাহলে আমার গ্রাফ হবে এইরকম, তাই না? আর যদি কখনো আমি গ্রাফ এটা দিতে চাই, যদি আমি গ্রাফ দিতে চাই এটা টি ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এইদিকে পি, তাহলে গ্রাফ কিরকম হবে? তাহলে গ্রাফ কিরকম হবে বলো? তখন কিরকম হবে? তখন y ইকুয়াল টু mx প্লাস c হবে, আবার আগের মতোই, তাই না রে? ইজি জিনিস। এই তো হয়ে গেল, তাই না? তাহলে এতটুকু কি হবে? এতটুকু হবে পি নট, ঢাল কি হবে? থেটা, এম ইকুয়াল টেন থেটা, ইকুয়াল কি হবে বলো? ইকুয়াল কি হবে? পি নট ডিভাইডেড বাই 273। এটা কত কেলভিন হবে? কত ডিগ্রি সেলসিয়াস? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। বলো ভাই, কখনো কঠিন মনে হচ্ছে এটা? আগেরটা যে বুঝেছো সেটা বুঝে যাবা। এটা আগেরটা এজন্যই ভালো করে বোঝালাম, যে বললা যে ভাই 30 মিনিট ধরে ওটা কেন পড়াইলেন? আমি 30 মিনিট ধরে এটা পড়াইছি যাতে এখানে এসে আর সেম কথা আমার রিপিট করা না লাগে। ও ভাইয়া, কিভাবে বুঝবো কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন, বাট জেনারেলি দেখো, আয়তনটা সবসময় ইন্ডিপেন্ডেন্ট হয়। হ্যাঁ, মানে যেটা তুমি বাড়াতে কমাতে পারছো নিজে থেকে, তো তুমি নিজে থেকে এখানে তাপমাত্রাটা ভ্যারি করছো, তার মানে তাপমাত্রাটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট। তুমি তাপমাত্রাটা চেঞ্জ করছো, চাপ চেঞ্জ হচ্ছে কিনা সেটা তুমি লক্ষ্য করছো। তুমি তাপমাত্রা চেঞ্জ করে আয়তন কমছে না বাড়ছে সেটা লক্ষ্য করছো, তাহলে তোমার টেম্পারেচারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি কি সূত্র শিখলাম এটা আগে একটু বলো দেখি আমাকে ভাই। আমরা কি কি সূত্র শিখলাম? আমরা বয়েলের সূত্র শিখলাম, তাই না? আমরা চার্লসের সূত্র শিখলাম, আর আমরা গেলুসাকের সূত্র শিখলাম। আমরা শিখলাম বয়েল। তো বয়েল কি বললো ভাই? বয়েল বলল ভি হচ্ছে চাপের সমানুপাতিক, তাহলে ভি, সরি, চাপের ব্যস্তানুপাতিক 1/p, তাই না? তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে ভি ইকুয়াল কে ইন্টু 1/p, তাহলে পিভি ইকুয়াল টু হচ্ছে কে।
সো আমাদের এখানকার মেন ফর্মুলা ছিল P1V1 ইকুয়াল টু P2V2, P1V1 ইকুয়াল টু ছিল P2V2, তাই না? এবং এখানে P ভার্সেস ভি এর যে গ্রাফটা ছিল, মানে মেন গ্রাফ যেটা, এখানে আমার মেন গ্রাফ কি ছিল? P ভার্সেস ভি, এদিকে ছিল ভি, এদিকে ছিল পি, এবং আমার মেন গ্রাফটা ছিল এরকম, সাথে আরো গ্রাফ ছিল আমাদের, তাই না? সাথে আরো গ্রাফ ছিল, এবং এটার নাম আমরা দিয়েছিলাম আইসোথার্মাল কার্ভ। এবং এবার আমরা পেলাম হচ্ছে চার্লসের কার্ভ। চার্লস কি বলেছিল? চার্লস বলেছিল হচ্ছে যে ভি ইকুয়াল ভি নট 1 প্লাস টি ডিভাইডেড বাই 273, টি ডিভাইডেড বাই 273, এইটা, তাই না? তারপরে এখান থেকে আমরা পেলাম হচ্ছে দুইটা জিনিস, তাই না? একটা পেলাম হচ্ছে যে ভি ইকুয়াল ভি নট 273, আর এখানে পেলাম বড় টি, তাই না? তাহলে আমরা দুইটা গ্রাফ পেয়েছি, একটা হচ্ছে এরকম, তাই না? বলো, একটা পেয়েছি এরকম, যেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, টি ডিগ্রি সেলসিয়াস, এই বরাবর ভি, এতটুকু ভি নট, এটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। আরেকটা কি পেয়েছি? আরেকটা পেয়েছি হচ্ছে এরকম, টি কেলভিন, আর ভি আমাদের গ্রাফ হবে এরকম, তাই না? এবং এই গ্রাফগুলোর নাম আমরা বলেছি আইসোবারিক, সমচাপীয়। আরেকটা আমরা পেলাম হচ্ছে গে লুসাক, তাই না? গে লুসাকেরটা আমরা কি পেলাম? গে লুসাকেরটা সেম এইটার মতোই, পি ইকুয়াল পি নট 1 প্লাস টি ডিভাইডেড বাই 273, বা পি ইকুয়াল পি নট টি, এটা কেলভিনে, ডিভাইডেড বাই 273। তাহলে এখানেও আমরা দুইটা গ্রাফ পেয়েছি, একটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, তাই না? যেখানে এটা হচ্ছে আমার পি নট, আর এখানে কি, এটা হচ্ছে আমার -273 ডিগ্রি সেলসিয়াস, এদিকে হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, এদিকে হচ্ছে ভি। আরেকটা কি পেয়েছি? আরেকটা আমরা পেয়েছি এই টি কেলভিন, এদিকে হচ্ছে ভি, আমাদের মূল গ্রাফটা ছিল এরকম, তাই না? এবং এটার নাম কি হবে তাহলে বলো? এটার নাম হবে আইসোকোরিক বা চরিক লাইন, বা সম আয়তন, ঠিক আছে, সম আয়তন রেখা। তাহলে এটা, এই ফর্মুলাটা কি? এই ফর্মুলাটা হচ্ছে P1 বাই T1 ইকুয়াল P2 বাই T2, P1 বাই T1, P2 বাই T2। এইটা তাহলে কি দাঁড়াইলো ভাই? এটা দাঁড়াইলো হচ্ছে V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। আর এইটা কি দাঁড়ালো বলতো? এইটা তো এই যে P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে পারা গেল, তিনটা হয়ে গেল আমাদের, ডান। কারো কোনো প্রবলেম আছে? কোথায় পি হবে ভাইয়া? ও, এখানে পি হবে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই হচ্ছে আমার তিনটা। চুরি করার জন্য চরিক না, মানে যখন আমাদের সম আয়তন হয়ে যায় তখন আমরা আইসোচরিক লাইন বলি। সম আয়তন লেখা বলতে এইখানে হচ্ছে আয়তনটা কনস্ট্যান্ট, এখানে বার বলতে চাপ কনস্ট্যান্ট, এখানে থার্মাল বলতে টেম্পারেচার কনস্ট্যান্ট।
ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? সো দেখো আমরা বেশ সুন্দর 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 জিনিস আমরা শিখে ফেলেছি অলরেডি, ঠিক আছে? এবং ভাই শোনো, ওই P1 V1 P2 V2 দিয়ে ম্যাথ সবাই করতে পারে, বাট এই গ্রাফগুলো সবাই জানে না। সো আমি চাই তোমরা এই গ্রাফগুলো পারো, এই গ্রাফগুলো পারো এবং তোমরা বুঝে বুঝে পারো এগুলো, ঠিক আছে? তাহলে তোমরা আমাকে এখন করে দিবা, কি করে দিবা বলো তো? এই গ্রাফটা করো দেখি, কে পারে এই গ্রাফ? দেখি কে পারে এই গ্রাফ। লুসাকের গ্রাফ বুঝি নাই। লুসাকের গ্রাফ যদি তুমি না বুঝো তাহলে কি তুমি ইয়ার গ্রাফ বুঝেছিলা? চার্লসের গ্রাফ যদি বুঝো তাহলে তো লুসাকের গ্রাফ এমনি বুঝে যাবা। তাহলে মেবি তুমি চার্লসের গ্রাফটাও বুঝো নাই। বলো। একটা সঠিক উত্তর পেয়েছি অলরেডি, মারুফা বিনতে ফারুক, সাবাস, হাততালি, গুড। আর কেউ? আর 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 লিজা, ওয়াই কনস্ট্যান্ট, হ্যাঁ বলা যায় বলা যায় বলা যায়। হ্যাঁ সোনালি, ঠিক আছে, গুড। না মাহফুজ হয় নাই। জান্নাতুন বলছো এক্স ওয়াই ইকুয়াল টু কে? না হইল না। ওকে, সো এটা হবে সমান্তরাল। কিভাবে সমান্তরাল দেখো, তোমরা কি পাইলা দেখো, পি সমানুপাতিক ছিল টি, তাই না? তাহলে পি ইকুয়াল কি হবে বলো? পি ইকুয়াল হচ্ছে কি, কে ইন্টু টি। তাহলে পি বাই টি ইকুয়াল টু কে, কে। তার মানে পি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট। তো তোমার এখানে কি চেয়েছে বলো? এটা হচ্ছে ওয়াই অক্ষে থাকবে, এটা এক্স অক্ষে থাকবে, তাহলে তো তোমার ওয়াই কনস্ট্যান্ট বাবা, এটা তো তোমার ওয়াই অক্ষ বরাবর থাকবে। মানে এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল কি, কনস্ট্যান্ট। ওয়াই ইকুয়াল কনস্ট্যান্ট মানে কি? ওয়াই ইকুয়াল কনস্ট্যান্ট মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা। ওয়াই ইকুয়াল কনস্ট্যান্ট মানে এক্স অক্ষের সমান্তরাল। তাই না? এক্স অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এটা হচ্ছে আমার, এই বরাবর হচ্ছে পি ভার্সেস টি, এই বরাবর হচ্ছে টি। তাহলে আমার লেখচিত্র কিরকম হবে? আমার লেখচিত্র হবে এক্স অক্ষের সমান্তরাল। ডান। কে আসছে কনে থেকে? কে আসছে হচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠালে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়। ওকে, সবসময় সূত্রের ডেরিভেশন গুলো তোমরা পড়বা, তাহলে তোমাদের বুয়েটে চান্স পাইতে ইজি হবে। ক্লাস শেষ কেন? ক্লাস শেষ কাপ দিয়ে কি পরীক্ষায় প্রশ্ন হবে? হতে পারে, নাও পারে, বাট আমরা শিখবো। হ্যাঁ, টি হচ্ছে কেলভিনে। এই চ্যাপ্টারে কয়টা ক্লাস হবে? 14টা। এই চ্যাপ্টারে টোটাল 14টা ক্লাস হবে, আজকে কেবল 4 নাম্বার ক্লাস। চিল ম্যান। শোনো, এখানে শিখতে আসবা, এখানে আমরা শিখবো, ঠিক আছে? তাড়াহুড়া করবো না আমরা। ওকে, তাহলে ডান, ক্লিয়ার, ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার না? ওকে, সো এই ম্যাথটা কেউ পারো নাকি দেখো দেখি, গ্রাফ থেকে একটা ম্যাথ, এবং এগুলো মনে করো হচ্ছে বুয়েট স্ট্যান্ডার্ড ম্যাথ, বুয়েট স্ট্যান্ডার্ড। এগুলো আইআইটি তেও আসে মাঝে মধ্যে, বুয়েট স্ট্যান্ডার্ড বা আইআইটি টাইপের ম্যাথ, ঠিক আছে, আইআইটি স্ট্যান্ডার্ড। সো আমি যদি আমার পড়ানো গ্রাফ কেউ বুঝে থাকলে এই ম্যাথ পারবা,
তাছাড়া কেউ এই ম্যাথ পারবে না, বুঝছো? যদি গ্রাফ কেউ না বোঝো তাহলে এই ম্যাথ জিন্দেগিতে পারবে না, তুমি, তোমার ক্ষমতা নাই। আইআইটি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এমআইটির নাম শুনছো না? এমআইটির মতো হচ্ছে আইআইটি, আইআইটিটা হচ্ছে ইন্ডিয়ান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেমন এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওইরকম। আচ্ছা, সুচি দাস একটা উত্তর বলছো, মারুফা উত্তর বলেছো, ওকে। এক্স বিন্দুতে চেয়েছে, এই যে এখানে এক্স বিন্দুতে, এখানে ভি এর মান কত, এইখানে ভি এর মানটা কত? তাহলে এটা কি ভার্সেস কি গ্রাফ বলো তো? এটা ভি ভার্সেস টি সেলসিয়াস, কিন্তু ভি ভার্সেস টি সেলসিয়াসের কার্ভ। ওকে, বুঝতে পারতেছো আমার কথা? তো তোমার সেলসিয়াস দেখার দরকার নাই, তো তুমি এক কাজ করো, এই পজিশনটাকে তুমি কি বলতে পারো বলো তো ভাই? এই পজিশনটাকে তুমি বলতে পারো না T1 V1? বলতে পারো না? এই পজিশনটাকে তুমি T2 V2 বলতে পারো? কারো কোনো আপত্তি আছে? যে আমি বললাম এটা T1 V1, ওইটা T2 V2, কারো কোনো আপত্তি, কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, এটা আমার আদি অবস্থা, ওইটা আমার শেষ অবস্থা। তাহলে দেখো দুই জায়গার সবকিছুই তো দেওয়া আছে, ভিটা বের করতে বলছে। তাহলে আমি ভাই এত সহজ ম্যাথ, গ্রাফ বুঝলে এটা একদম ইজি একটা ম্যাথ। তাহলে আমার T1 কত? T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, বাট আমি জিরোতে রাখবো না, আমি কেলভিনে নিয়ে চলে যাব। তাহলে কেলভিন করলে কত? 273 কেলভিন। ঠিক আছে, ওকে। আয়তন তো আয়তন রে বাবা, হ্যাঁ আয়তন তো আয়তন। তা ভি ওয়ান কত? ভি ওয়ান হচ্ছে 100, এখানে সেন্টিমিটার কিউব, সিসি, 100 সিসি। ঠিক আছে। আচ্ছা, T2 কত? T2 হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে আমার কেলভিনে নিব, তাহলে 273 যোগ 273, তাহলে কত হয়? 546, 546 কেলভিন। ওকে, আচ্ছা তাহলে ভি টু, ওই যে ভি টু, ওইটা আমি ভি টু ধরছি, তাহলে ভি টু কত? তাহলে কোন সূত্র পড়বে বাবা বলো? এখন আমার সূত্র পড়বে V1/T1, V1/T1 ইকুয়াল V2/T2। মানে আমি সিম্পল করে ফেললাম, এখন আমার দরকার ভি টু। তাহলে ভি টু ইকুয়াল V1/T2 ডিভাইডেড বাই T1। তাহলে কত হবে? V1 কত? 100। T2 কত? T2 হচ্ছে 546, তাই না? ডিভাইডেড বাই T1 কত? 273, তাই না? তাহলে 2 হয়, তাহলে 200 সিসি। ঠিক আছে বাবা, বলো। ঠিক আছে না? ভাইয়া ক্যালকুলেটর চুরি হয়ে গেছে, হাই হাই, কি বলো? ঢাল বের করে করা যাবে, করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঢাল বের করেও করা যাবে, বাট ঢাল বের করে তুমি কি করবা? দরকার কি এত খাটনি করার বলো? করতে পারো ঢাল বের করে, হ্যাঁ করা যাবে। ক্লিয়ার? 60 ডিগ্রির কোনো কাজ আছে? ওই যে ঢাল বের করতে গেলে কাজে লাগবে, দ্যাটস ইট, নাথিং এলস, নাথিং এলস। ঢাল বের করতে গেলে কাজে লাগবে, ঠিক আছে। বোঝা গেল? বলো।
এটা ঢাল বের করেও করা যাবে যদি তুমি সরল রেখা পারো। এখন আমরা দেখি যে ঢাল বের করে আদৌ আমাদের ইকুয়াল আসে কিনা, কারণ এই কোয়েশ্চেন গুলো অনেক সময় সুন্দর মতো আমাদের থাকে না, ঠিক আছে, মানে এত ক্যালকুলেশন করে বানানো হয় না। তো চলো আমরা একটু ঢাল বের করে করার চেষ্টা করে দেখি যে ঢাল বের করে এই জিনিসটা আমাদের আদৌ হয় কিনা, সেম আসে কিনা। তো দেখো কোয়েশ্চেনটা আমার ছিল এরকম, কোয়েশ্চেনটা আমার এরকম, খেয়াল রাখো। ঠিক আছে, আচ্ছা, এখানে 60 ডিগ্রি, এখানে আমার একটা পয়েন্ট ছিল যেটা হচ্ছে 273, এখানে ছিল হচ্ছে ভি। ওকে, আর এইখানে ছিল কত বলো দেখি, এইখানে ছিল হচ্ছে 0 আর 100, নাকি 0 ছিল না 100 ছিল, না কি ছিল বলো তো, 0 আর 100। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো এই রেখাটার ঢাল কত হবে বলো দেখি। এই রেখাটার ঢাল, এটা হচ্ছে x1 y1, এটা x2 y2, তাহলে এই রেখার ঢাল কত হবে? হ্যাঁ, m ইকুয়াল টু কি হয়, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা ঢাল না, y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এটা ঢাল হয়। আবার এটা ইকুয়াল টু আবার আমি লিখতে পারি কি tan থেটা, tan থেটা লিখতে পারি না, পারি। তাহলে এতটুকু সলভ করলে আমি কিন্তু পেয়ে যাওয়ার কথা, যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে। এখন আই ডোন্ট নো যে এই ভ্যালুগুলা এক্স্যাক্টলি নিয়ে বসানো কিনা, বাট এভাবে করলেও মিলবে, তাছাড়া প্রশ্নটা ভুল আছে। ওকে চলো, তাহলে y2 মানে কি ভি, মাইনাস y1 কি, y1 হচ্ছে 100, x2 কি, x2 হচ্ছে 273, মাইনাস x1 কত, x1 হচ্ছে 0, ইকুয়াল tan কত 60। তাহলে ভি ইকুয়াল কত হয়, তাহলে ভি মাইনাস 100 ইকুয়াল tan 60 মানে কত, √3 ইন্টু 273, এই 273 এখানে যোগ হয়ে গেল, গুণ হয়ে গেল, তাহলে ভি ইকুয়াল 100 প্লাস √3 ইন্টু 273, আসে কত আসে, tan 60 ভ্যালু কত, এই যে দেখো এখানে কিন্তু মিলে না, ঠিক আছে, তার মানে এই ম্যাথটা আমার সঠিকভাবে নাই, 572.84, তার মানে এই ম্যাথটা আমার কি ঠিক নাই, ঠিক আছে, এই ম্যাথটা আমার ঠিক নাই, বুঝতে পারছো, মানে দুই ভাবে দুইটা উত্তর আসছে, তার মানে ম্যাথের যে ডাটাগুলা এক সেম ভাবে নেওয়া নাই, বুঝতে পারছো আমার কথা, বলো 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 বাচ্চাগণ, বুঝতে পারছো জিনিসটা, আমার ডাটা সেম ভাবে নেওয়া নাই। ক্লিয়ার কিনা বলো। ও নাই মিলতে পারে, মানে ম্যাথটা সেম ভাবে, মানে এটা ম্যাথটাই ভুল, তার মানে এটা নেওয়া, মানে এটা তো আমি ঢাল বের করছি, ঢাল বের করার সময় তো আর কেলভিন করব না, বুঝো নাই, এটা তো আমি ঢাল বের করছি, নর্মাল ঢাল সরল রেখা দিয়ে করছি। ঠিক আছে, তো প্রথম প্রসেসে কি করছিলাম ভাই, প্রথম প্রসেসে যেটা করছিলাম, দেখো আমার হচ্ছে T1 V1 দেওয়া, তো T1 কে আমি কি করে ফেলছিলাম, কেলভিনে নিয়ে চলে গেছিলাম, ঠিক আছে, V1 তো V1, T2টাকে আমি কেলভিনে নিয়ে চলে গেছি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, কেলভিনে নিয়ে গেছি 273 কেলভিন, V1 তো আমার 100, T2টা 273 ছিল, ওইটাকে আমি কেলভিনে নিয়ে চলে গেছি, আমার V2 দরকার, তো V2 কত, ঠিক আছে, তো আমি এভাবে কেলভিনে নিয়ে যে বের করছি, ঠিক আছে, বাট মানে আমার কাছে মনে হয় কি যে এই জিনিসটা ঠিক মতো ইয়া করা নাই। ওকে,
হ্যাঁ, কেলভিনে নিয়ে গেলে তো ঢালটা আসলে আর ওইভাবে ইয়া হয় না, ঠিক আছে। সো এই ম্যাথের জন্য কেলভিনে না যে তোমরা এই জিনিসটাই পারফেক্ট, বুঝতে পারলা? ওকে, সো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়, ঠিক আছে, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়। আমি জাস্ট অ্যাপ্লিকেশন দেখাইলাম, এরকম ম্যাথ কখনো তোমাকে দিবে না, আর দিলে তুমি করে ফেলবা, সমস্যা নাই, ঠিক আছে। এবং যখন এটা কোনো একটা ভার্সিটিতে ম্যাথ দেওয়া হবে, এটা ক্যালকুলেশন করে দেওয়া হবে যাতে ওভারঅল সব দিকে ঠিকঠাক থাকে। ওকে, চলো, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়, পারবা এটা? টেনের ওইখানে v0/273 দিলে আবার মিলে না, ওই যে মানে আসলে এই ডাটাগুলো ঠিক মতো মিলানো নাই, দ্যাটস ইট। সো দেখো, বয়েলের সূত্র কি ছিল বলো দেখি ভাই? বয়েলের সূত্র ছিল ভি সমানুপাতিক 1/p, এটা হচ্ছে 1 নাম্বার। আর এখানে চার্লসের সূত্রে কি ছিল? ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাবো বলো দেখি? দুনিয়ার সহজ। 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে কি পাবো বলো? এটা সমানুপাতিক 1/p, এটা সমানুপাতিক টি, তাহলে ভি সমানুপাতিক 1/p ইন্টু টি, মানে জাস্ট লিখে দিলাম। তাহলে কি হবে? ভি সমানুপাতিক টি বাই পি। তাহলে যদি আমি সমানুপাতিক চিহ্ন উঠাই, তাহলে ভি ইকুয়াল কে ইন্টু টি বাই পি। তাহলে এটাকে কি লিখতে পারি? পি এর পাশে গুণ হয়ে যাবে, তাহলে পি ভি, এই টিটা নিচে চলে আসবে, বাই টি ইকুয়াল টু হচ্ছে কে। তার মানে পি ভি বাই টি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট যদি আমরা সমন্বয় করি। তার মানে এটাকে আমি লিখতে পারি P1 P1 V1 by T1, P1 V1 by T1 ইকুয়াল P2 V2 by T2। এটা কখন? যখন সব পরিবর্তনশীল, কোনো কিছু স্থির না, চাপও স্থির না, টেম্পারেচারও স্থির না, আয়তনও স্থির না, যখন সবকিছু পরিবর্তন হবে তখন এটা। এটা কখন? এটা কখন? যখন টেম্পারেচার স্থির। এটা কখন? যখন চাপ স্থির। যখন কোনো কিছু স্থির না তখন এটা, ঠিক আছে। মানে চাপের উপরেও নির্ভর করছে, আবার টেম্পারেচারের উপরেও নির্ভর করছে। চাপেরটা হচ্ছে ব্যস্তানুপাতিক, টেম্পারেচারটা হচ্ছে সমানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক টি ডিভাইডেড বাই পি। তাহলে একটা সমানুপাতিক উঠাই দিলে ইকুয়াল নিলাম, কে নিলাম, তাহলে পি ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কে, P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। ক্লিয়ার? শুধুমাত্র এন স্থির, মোল সংখ্যা স্থির শুধুমাত্র, হ্যাঁ, শুধুমাত্র এন স্থির, বাদবাকি সব ভ্যারিয়েবল। তাহলে এটা হচ্ছে বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ওকে, তারপরে চলো এখন দেখো ভাই, এখান থেকে তুমি যেখানে মন সেখানে যাইতে পারো। শোনো, এখন থেকে আমরা কোনো সূত্র মনে রাখবো না, এখন থেকে আমরা কোনো সূত্র মনে রাখবো না, আমরা একটা সূত্র মনে রাখবো। এখন থেকে আমাদের দাবি এক, দাওয়া এক, মন্ত্র এক। আমরা সব মন্ত্র পড়ে আসছি, এখন আমাদের যে কোনো মন্ত্রের একটা মহামন্ত্র থাকে, বুঝলাম? যে কোনো মন্ত্রের একটা মহামন্ত্র থাকে, যেই মন্ত্র দিয়ে সকল জিনকে বশ করা যায়, সেটাকে আমরা বলি মহামন্ত্র। তেমনি এটাকে আমরা বলবো হচ্ছে মহাসূত্র। মহাসূত্রটা কি? মহাসূত্র হচ্ছে, আরেকটা মহাসূত্র আছে পরে পড়বো আমরা,
বাট আপাতত আমাদের এখন পর্যন্ত মহাসূত্র হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল হচ্ছে P2 V2 বাই T2। এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত মহাসূত্র। যদি আমাদের বয়েলের সূত্রে যাই, এটা আমি এখান থেকে পেয়ে যাব। বয়েল কি বলেছে? বয়েল কি বলেছিল বলো? বয়েলের সূত্রে কি স্থির ছিল? বয়েলের সূত্রে স্থির ছিল হচ্ছে, বলো 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 বলো, টেম্পারেচার স্থির ছিল। বয়েলের সূত্রে ছিল টেম্পারেচার স্থির। তাহলে টেম্পারেচার বাদ দিয়ে দাও। তাহলে টেম্পারেচার বাদ দিয়ে দিব। P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। টেম্পারেচার স্থির মানে কি? টেম্পারেচার স্থির মানে T1 ইকুয়াল T2। তাহলে T1 T2 কাটা গেল, তাহলে থাকে কি? P1 V1 ইকুয়াল P2 V2। আমাদের মহামন্ত্র থেকে আমরা প্রথম সূত্র পেয়ে গেলাম। তারপরে মহামন্ত্র থেকে আমরা এবার দ্বিতীয় সূত্রে যাব। চার্লস ল। ঠিক আছে, চার্লস ল কি বলেছিল? চার্লস বলেছিল চাপ হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তার মানে চার্লসের কথা অনুযায়ী P1 ইকুয়াল টু ছিল P2। তাহলে বলতো আমাদের মেন সূত্র মহামন্ত্র P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। তাহলে চার্লসের কথা অনুযায়ী চাপ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে P1 P2 গন, তাহলে থাকে কি আমার V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2। তাই না রে? এবার এবার হচ্ছে আমরা দেখব গে-লুসাকের সূত্র, তাই না? গে-লুসাক উনি কি বলেছিল? উনি বলেছিল হচ্ছে আমাদের V1 ইকুয়াল টু হবে হচ্ছে V2। তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2। তাহলে V1 আর V2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকে আমাদের P1 বাই T1 ইকুয়াল P2 বাই T2। তার মানে আমাদের মহামন্ত্র হচ্ছে আমাদের এইটা থেকে আমরা যে কোনো মন্ত্রের দিকে যাইতে পারি। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ও একজন বলছো যে এটা কিভাবে হলো, এ দুইটা মিলে এটা কিভাবে হলো বুঝছো না। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা বলি, যদি কখনো এরকম দেখতে পাও যে এক্স সমানুপাতিক ওয়াই আর এক্স সমানুপাতিক জেড, তাহলে তুমি লিখতে পারো এক্স সমানুপাতিক ওয়াই ইন্টু জেড, এটা লিখতে পারো। মানে দুইটা গুণ হয়ে যাবে এই পাশে, ঠিক আছে? তাহলে এক্স সমানুপাতিক 1/p, এক্স সমানুপাতিক ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক 1/p। তাহলে ভি সমানুপাতিক এটা ইন্টু এইটা। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এই কোয়ার্টারে এই অধ্যায় শেষ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শেষ হবে। তাহলে আমরা সব কিছু দেখে ফেললাম, তাই কিনা বলো তো? দেখে ফেললাম না? এবার আমরা আর একটা ফর্মুলা পড়ে আমাদের গ্যাসের মোটামুটি ফর্মুলার একটা ইতি টেনে দিব। এবার আমরা পড়ব হচ্ছে অ্যাভোগ্রেডো। অ্যাভোগ্রেডো এটা আসলে ফর্মুলা না বা ল না, অ্যাভোগ্রেডো হাইপোথিসিস। হাইপোথিসিস একটা পাগলা লোক এক কিছু কথা বলছে আর কি। অ্যাভোগ্রেডো হাইপোথিসিস লিখো, ছোট্ট, খুবই খুবই ছোট জিনিস, খুবই ছোট জিনিস, অ্যাভোগ্রেডো হাইপোথিসিস। তো এই অ্যাভোগ্রেডো বাবাজি বলছে যে কোনো জিনিসের আয়তন, কোনো গ্যাসের আয়তন, ঠিক আছে, সব যদি স্থির থাকে, অ্যাভোগ্রেডো বলছে যে কোনো জিনিস, কোনো গ্যাসের আয়তন এটা কিসের সমানুপাতিক হবে বলতো? মোল সংখ্যার সমানুপাতিক। কি? কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক। যদি যদি টেম্পারেচার আর প্রেসার কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার আর প্রেসার কনস্ট্যান্ট থাকলে
আয়তনটা হচ্ছে কি মোল সংখ্যার সমানুপাতিক, মানে ভি ইকুয়াল কে ইন্টু এন। এন কি? এন হচ্ছে মোল, মোল সংখ্যা। এন হচ্ছে মোল সংখ্যা। তাহলে কি লিখতে পারি? ভি ওয়ান বাই এন ওয়ান ইকুয়াল ভি টু বাই এন টু। ঠিক আছে না? আচ্ছা, তো অ্যাভোগাড্রো সূত্রটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাভোগাড্রো আসলে কি বলতে চেয়েছে? অ্যাভোগাড্রো আসলে বলতে চেয়েছে যে মনে করো তোমার এখানে অ্যাভোগাড্রো যেটা বলতে চেয়েছে যে মনে করো তোমার এখানে 2 মোল নাইট্রোজেন, 2 মোল হাইড্রোজেন, 2 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, সবার টেম্পারেচার টি, প্রেসার পি, সবার টেম্পারেচার টি, প্রেসার পি, টেম্পারেচার টি, প্রেসার পি। তাহলে বলো দেখি নাইট্রোজেনের আয়তন, কার আয়তন বেশি হবে বলো? কার আয়তন বেশি হবে? হ্যাঁ, কার আয়তন বেশি হবে? 2 মোল নাইট্রোজেন আছে, 2 মোল হাইড্রোজেন আছে, 2 মোল কার্বন ডাই অক্সাইড আছে। একজন বলছে কার্বন ডাই অক্সাইড, একজন বলছে হাইড্রোজেন, একজন বলছে নাইট্রোজেন। সমানুপাতিক কি? মোল সংখ্যা, মানে মোল সংখ্যার উপরে ডিপেন্ডেন্ট। তার মানে এই পাগল লোকটা বলতে চাইছে যে মোল যদি সমান হয়, গ্যাস কি ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, মানে তুমি হাইড্রোজেন নাও, কার্বন ডাই অক্সাইড নাও, নাইট্রোজেন নাও, হিলিয়াম নাও, নিয়ন নাও, যাই নাও না কেন, মোল সংখ্যা যতক্ষণ সমান, মোল যতক্ষণ সমান, তখন আমার এটা ইকুয়াল এটা ইকুয়াল এটা, তিনটাই আমার সমান। মোল চেঞ্জ হলে আমার গ্যাসের আয়তন চেঞ্জ হবে। পড়ছো না এসটিপিতে? এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল সমান 22.4 লিটার। মানে আমার কোন গ্যাস ডাজেন্ট ম্যাটার, গ্যাস হইলেই হইল, টেম্পারেচার প্রেসার ফিক্সড, আমার 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। আমার যায় আসে না কোন গ্যাস। আণবিক ভর ম্যাটার করবে না এখানে, শুধুমাত্র মোল সংখ্যা ম্যাটার করবে। বুঝতে পেরেছো? বলো। এসটিপিতে তাপমাত্রা 0°C আর এসএটিপিতে 25°C। ক্লিয়ার? এই বাবাজিরা ক্লিয়ার? এই যে আর একজন বলছে ভাই কোড পড়ান, কোড পড়ান, বায়োলজির কোড। তো ঠিক আছে, আজকে আমরা কেমিস্ট্রি এখানেই শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র আর গেলুসাকের সূত্র, 4টা সূত্র আমরা পড়েছি। মোটামুটি ভাবে ম্যাথ দেখেছি, বাট এক্সেপশনাল ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। এই কোড পড়তে চাচ্ছ তোমরা? কতক্ষণ লাগবে কোড পড়তে? 64টা কোড পড়তে? তাহলে আমরা কেমিস্ট্রি শেষ করে দেই, ঠিক আছে? আর 5 মিনিট আছে না? তো যারা কোড শিখতে চাও তারা 5 মিনিট থাকো। হ্যাঁ, কতক্ষণ থাকবা বলো? 5 মিনিট থাকো, ঠিক আছে? 5 মিনিট থাকো। এমনি ঘর থাকে না কোডে? ও, তোমরা রেকর্ড করে নাও, জিনিসটা পেয়ে যাবা। ঠিক আছে, বায়োলজিতে কোড পড়ছো না? ওই কোড। ওকে, চলো শিখে ফেলো। অল্প সময় লাগবে। তোমরা কেন এত ভয় পাও? কেন, ওয়াই? হ্যাঁ, বলো। তাহলে দেখো, এমনি ঘর করবা। শোনো, একটা ছন্দ মনে রাখবা, তুমি হচ্ছে তান্ত্রিক, তান্ত্রিকের শিষ্য। তো তুমি যদি তান্ত্রিকের শিষ্য হও, তাহলে তুমি কি করতে পারবা জানো? পৃথিবীর বড় বড় যারা গ্যাংস্টার আছে তাদেরকে তুমি ধরে ফেলতে পারবা। তুমি যদি তান্ত্রিকের শিষ্য হও, তাহলে পৃথিবীতে যত বড় বড় গ্যাংস্টার আছে সবাইকে তুমি ধরে ফেলতে পারবা। তাহলে তুমি মনে রাখবা, ইউ ক্যান অ্যারেস্ট। হ্যাঁ, অ্যারেস্ট কি বলতো? গ্যাংস্টার। ইউ ক্যান অ্যারেস্ট গ্যাংস্টার। তাহলে ইউ, ঠিক আছে, সি এ কি জি,
ইউসিএজি, ইউ ক্যান অ্যারেস্ট গ্যাংস্টার। ঠিক আছে, তাহলে এক কাজ করো, লিখে ফেলো ইউ সি এ জি। ঠিক আছে, ইউ সি এ জি। ওকে, এবার ঘর করো। এই তো, এই তো, এই যে, এই হলো ইউ ক্যান অ্যারেস্ট গ্যাংস্টার। একটাই মূল মন্ত্র আমাদের, আমরা তান্ত্রিকের শিষ্য, আমরা সকল গ্যাংস্টারকে অ্যারেস্ট করতে পারবো। ও হো হো, 4 4 4 4, 16টা ঘর পাই গেছি, প্রত্যেকটাতে 16টা 16টা করে হবে, 4টা 4টা করে হবে, 4 16 64। এটা কোনো ব্যাপারই না। ইউ 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 লিখো, ইউ 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 লিখছো, এই যে ইউ 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 ইউ, তাহলে এটা কি হবে ইউসি, লিখো না, ইউসি 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 ইউসি, এটা কি ইউএ, তাহলে লিখো ইউএ 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 ইউএ, এটা কি হবে রে ইউজি 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 ইউজি, শেষ হইল, কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, কোনো ব্যাপার? এটা কি হবে বলো, সিইউ 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 সিইউ, তাই না? সি 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 সিএ 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 সিএ, এই যে ইউ ইউ ইউসি ইউএ ইউজি সিইউ সিসি সিএ সিজি। ভাই বাকিগুলো আর করছি না, হ্যাঁ? আচ্ছা, এটা এটা করে দিই, সিজি 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 সিজি। এবার এবার একটাই মূল মন্ত্র, ইউ ক্যান অ্যারেস্ট গ্যাংস্টার, 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 ইউ ক্যান অ্যারেস্ট গ্যাংস্টার। পারা যাবে? এই বাকিগুলা পারা যাবে? যদি বলো পারা যাবে না, তাহলে কিন্তু হবে না। কে শিখাইছে এটা? তান্ত্রিক শিখাইছে, সে অবশ্যই তুমি পারবা। এই জিনিস নাকি কঠিন, এই জিনিস নাকি এরা মুখস্থ করে, এই বলদগুলা। ঠিক আছে না? সাবাস, এটা না এটা মুখস্থ করা লাগে? 5 মিনিট লাগছে, 2 মিনিট। একজন বলতেছে এটা কোন বিষয় না, ও ও মনে হয় বায়োলজি ক্লাস করে না কখনো। ঠিক আছে, তাহলে বাকিগুলা করে তোমরা জমা দিবা, অন্তর ভাইকে দেখাই দিবা। হ্যাঁ, এটা কি হবে বলো, এ ইউ এ ইউ এ ইউ এ ইউ, ইউ ক্যান অ্যারেস্ট গ্যাংস্টার, এটা কি হবে জি ইউ জি ইউ জি ইউ জি ইউ, ইউ ক্যান অ্যারেস্ট গ্যাংস্টার। দুনিয়ার সহজ, দুনিয়ার সহজ। ঠিক আছে, হ্যাঁ, নামগুলা মুখস্থ করে নিবা। ওই যে গ্লাইসিন, অ্যালানিন, ঠিক আছে, লিউসিন, আইসোলিউসিন, এটা খালি একটু মুখস্থ করে নিবা, তাহলে হয়ে যাবে। ওটারও ট্রিক আছে, বাট আজকে আমি আর বলছি না। ঠিক আছে, সো যাই হোক, আমরা এটা দেখে ফেললাম, এবং আমাদের কেমিস্ট্রিরও আমরা বেশ অনেক দূরই পড়ছি। সো আমরা যেটা এখন করব, শোনো, একটা কথা মনে রাখবা, তোমরা তোমাদের হচ্ছে অনেকে এখন ধৈর্য মানে অনেক বেশি এক্সাইটেড, অনেকে যে দ্রুত দ্রুত পড়ে পড়া শেষ করে ফেলবো, দ্রুত দ্রুত পড়ে পড়া শেষ করে ফেলবো, বাট এটা কখনোই তুমি পারবা না। তুমি যত দ্রুত পড়বা তত দ্রুতই ভুলে যাবা। ঠিক আছে, হ্যাঁ, ওই যে বাংলাদেশের ক্রিকেটাররা যেমন করে, ঠিক আছে, এক্সাইটেড হয়ে নেক্সট বিশ্বকাপ, আমাদের টার্গেট অলওয়েজ নেক্সট বিশ্বকাপ, খেলতে যাই, প্র্যাকটিস করে ধুমধারাক্কা, ঠিক আছে, পেরে গেছি, কালকে ফাড়াই দিব, ফাড়াই দিতে যা নিজে ফেটে যায়। কারণ কি, বেসিক নাই, প্র্যাকটিস কিভাবে করতে হয় জানে না,
সঠিক মতো সময় দেয় না। সো তোমাকে কি করতে হবে, তোমাকে ধীর স্থির ভাবে বুঝে বুঝে আগাইতে হবে, স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। কখনোই তাড়াহুড়া করো না, তোমার কোনো জিনিসের জন্য তাড়াহুড়া করার দরকার নাই। তুমি তাড়াহুড়া করলে তুমি শেষ। তোমার অফুরন্ত সময় আছে, জাস্ট পড়ে যাও, রেগুলার পড়ো। ঠিক আছে, অনেকে আছে বেশি তাড়াহুড়া করে, অনেকে আবার আসে বেশি গা ছাড়া দিয়ে থাকে যে সময় তো আছে পরে পড়বো। সো কখনোই তুমি ঢিলামি করবা না, আবার কখনোই বেশি তাড়াহুড়া করবে না, একটা ফ্লোতে আগাও। ঠিক আছে, আমি 14টা ক্লাস বরাদ্দ রাখছি, আজকে কেবল 4টা ক্লাস, কেবল 4টা ক্লাসে তোমরা অনেক কিছু শিখে গেছো, অনেক কিছু। ওকে, সো এটা নিয়ে কোনো টেনশন নাই যে ক্লাসে আমি কি মানে তোমাদেরকে কতটুকু কন্টেন্ট দিচ্ছি সেটা কম কি না। ঠিক আছে, আমি যতগুলো গ্রাফ করাইছি এগুলো মানে তোমার লাগবে রে ভাই, ইন ফিউচারে লাগবে, খাতায় রাখো, নোট করে রাখো, টুকে রাখো, কখনো না কখনো কাজে লাগবে। বুঝতে পারছো? মানে ভাই তুমি নিজেকে বিল্ড করো, এখানে নিজেকে বিল্ড করো, এবং ওইভাবে বিল্ড করো যাতে আর 10 জনের সাথে, আর 100 জনের সাথে, আর 1000 জন, 1 লাখ জন, 10 লাখ জনের সাথে যাতে তুমি কম্পিট করতে পারো। ঠিক আছে, আগে শেষ করার থেকে তুমি লড়াই করে টিকতে পারবা কিনা সেটা দেখো। বুঝো নাই? আমি চাইলে যখন আমরা অ্যাডমিশনে যাই তখন তো আবার এই ক্লাসগুলো আমরা একদিনে শেষ করি, করি না? একদিনে পড়াই শেষ করি, তো আমি চাইলেই একদিনে পড়াই শেষ করতে পারি। তুমি হয়তো ভাবতেছো যে শিশির ভাই 30 মিনিট ধরে পড়াইতেছে এক জিনিস, হাই হাই। না, এটা আমি তোমাদের জন্য পড়াইতেছি। তুমি বলো, অ্যাডমিশনে যখন আমরা এগুলা পড়াই, আমরা কিন্তু একটা ক্লাসে শেষ করি, তুমি জানো? ঠিক আছে, না জানলে বড়দেরকে জিজ্ঞেস করতে পারো, অ্যাডমিশনে আমরাই এক ক্লাসে শেষ করি, এটা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, বা তোমাদের লক্ষ্য জিপিএ 5-এ আমরা 3 ঘন্টায় শেষ করি, তাই না? বাট এখন আমাদেরকে তোমাদেরকে তৈরি করছি আমরা। ঠিক আছে, তো যাই হোক, সবাই মনে রাখবা এই জিনিসগুলো, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই অবশ্যই শিখবো জিতবোতে জিনিসগুলো দেখাই দিবা যে তোমরা কি কি শিখছো। ঠিক আছে, আর আমি সব থেকে বেশি খুশি হচ্ছি যে আমাদের শিক্ষক স্টুডেন্টরা অনেক কোঅপারেটিভ। তোমাদেরকে আমি কিছু এক্সপেরিমেন্টাল ভিডিও দেখিয়েছি এবং তোমরা নিজেরাই ইনস্ট্রুমেন্ট বানিয়ে জিনিসটা করছো, আর এটা অনেক ভালো একটা দিক। না, আমি আমি আশা করছিলাম যেটা কেউ করবে না, বাট অনেকেই করছে, মানে আই এম লাইক, মানে সিরিয়াসলি। ঠিক আছে, খুব ভালো লাগতেছে আমার যে আসলে তোমরা আমাদের সাথে কোঅপারেট করে জিনিসগুলো তোমরা নিজেরা নিজেরা করছো, গ্রুপে আপলোড দিচ্ছ, এবং এক একজনেরটা অনেক সুন্দর হচ্ছে ভাই। তোমরা ভিডিও এডিট করে চাপ, প্রেসার, ভলিউম এক্সপ্লেন করে করে ভিডিও দিচ্ছ, তারপরে আবার অনেকে স্লাইড বানায় বানায় করছো। ভাই তোমরা সেরা, তোমরাই বস। ঠিক আছে, এবং প্রত্যেকটা জিনিসে মানে তোমরা যখন এগুলো করো তখন ভাই আমরা মানে লিটারেলি, ভাই তোমাদের কি মনে হয় এগুলা নিয়ে কথা হয় না? আমরা কথা বলি, আমরা দেখি কে কোনটা বানাচ্ছে, কে ভালো বানাচ্ছে, কোন ব্যাচ কিরকম করছে। তোমাদের এই যে তোমরা যে এক্সপেরিমেন্ট গুলো করছো, এটা আপাতত শিখর সব টিচারদের মধ্যে আলোচনায় আছে যে তোমরা এই কাজগুলো করছো। সো দিন শেষে এগুলো কিন্তু তোমাকে শুধু অ্যাজ আ স্টুডেন্ট না, তুমি যখন দিন শেষে ওয়ার্ক লাইফে যাবা এই কাজগুলো তোমাকে হেল্প করবে, ভার্সিটি লাইফে যাবা এগুলো তোমাকে হেল্প করবে। সো সব জিনিস করতে থাকো, ভালো মতো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে, মেবি কালকে নেক্সট ক্লাস, যদি সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, এমনিতে ঢাকার পরিস্থিতি একটু উত্তপ্ত। সো কালকে ক্লাস হয়, মানে যদি হয় তাহলে তো হলোই। ঠিক আছে, ওকে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আর অবশ্যই অবশ্যই তন্ত্র মন্ত্র পড়তে থাকো। ঠিক আছে, টেনশন নাই, তাড়াহুড়া করবা না। ওকে, আমরা আছি তোমাদের সাথে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।